প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হুজুগে কিংবা গুজবে কান দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে তার দায় সরকার নেবে না। তাই বুঝে শুনে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের পরামর্শ দেন তিনি। সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সারা দেশে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের পুঁজিবাজারকে স্থিতিশীল ও স্বচ্ছ করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এজন্য কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আইনি বিধান রাখা হয়েছে বলে জানান তিনি। বলেন, পুঁজিবাজারে লেনদেনে কারচুপি ও অনিয়ম শনাক্ত করতে সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। এক্ষেত্রে সতর্কতার সাথে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের পরামর্শ দেন তিনি। তো আমাদের চরিত্র হচ্ছে হুজুগে মাতা। আমরা হঠাৎ হুজুগে মেতে এমন করে ফেলি যে শেষে সবকিছু হারিয়ে হাই হাই করি। সেটা যাতে না হয় তার জন্য এই বিনিয়োগ শিক্ষার আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো তথ্য নেবেন না যেখানে সেখানে একটা বিনিয়োগ করে তারপর সব হারিয়ে তারপরে আসে কি সব দোষ সরকারের, সব দোষ অর্থমন্ত্রীর। প্রধানমন্ত্রী আরো বলেন, সরকার জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে। সে কারণে দেশের অর্থনীতি এখন গতিশীল। বিভিন্ন সরকারের সময় ব্যবসায়ীদের উপর হয়রানির বিষয়টি মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। বিএনপির পাস এরপরে আসে আমাদের 2 বছর কেয়ারটেকার সরকার। তারা এসেই সবার আগে হামলা চালায় আমাদের ব্যবসায়ী মহলের উপর। এই অত্যাচারে আমরা দেখেছিলাম যে ব্যবসায়ী মহলের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছিল। সরকার গঠন করার পর একদিকে দেশের ভিতরে এই ধরনের বিরাজমান অবস্থা, অপরদিকে অর্থনৈতিক মন্দা। এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমরা যাত্রা শুরু করি। আমাদের সরকার পুঁজিবাজার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। পুঁজিবাজার হবে উন্নত বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়নের এক নির্ভরযোগ্য উৎস। এর আগে আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 10 তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে বিএনপির ডাকা বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালিয়ে পুলিশ নেতাকর্মীদের আহত ও গ্রেফতার করেছে অভিযোগ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী জানান, ঢাকার মিরপুর, পটুয়াখালী, গাজীপুর সহ বিভিন্ন জায়গায় মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের বেধড়ক লাঠিচার্জে অনেক নেতাকর্মী আহত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি হানা দিয়ে নেতাকর্মীদের আটক করেছে। 5 জানুয়ারি বরিশালে বিএনপি কার্যালয়ে মহিলা নির্যাতনকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যবস্থা নেওয়ার কথা বললেও অপরাধীরা এখনো বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। আমার মনে হয় এটি এই সরকারের আইন প্রয়োগকারী বন্ধুরা ছোট্ট বক্তব্য। বিরোধী দলের কর্মসূচির কথা শুনলেই ক্ষমতাসীনদের মসনদ কেঁপে ওঠে। সভা সমাবেশের উপর হামলা ও বাধা দেওয়ার ঘটনায় তারা জনগণের কাছে ক্রমাগত নিন্দিত ও ধিক্কৃত হচ্ছে। সরকারের সকল বাধা ও উৎপীড়ন উপেক্ষা করে দলের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে গণতান্ত্রিক সকল কর্মসূচি সফল করছে। আর তাই বিএনপির কর্মসূচিতে পুলিশকে লেলিয়ে দিচ্ছে। বিএনপি ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডারদের হামলা ও নির্যাতন নিপীড়নের ঘটনার তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা, গতকাল ছিল শেখ হাসিনা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ধ্বংস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি নাই। আওয়ামী লীগ র্যাব, পুলিশ দিয়ে দেশ পরিচালনা করছে গায়ের জোরে। বিকালে পাবনায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আজকে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি নাই। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নাই। আজকে শেখ হাসিনা আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে রাজনৈতিক দল হিসাবে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ দল হচ্ছে পুলিশ, র্যাবের মাধ্যমে দেশ পরিচালনা করছে গায়ের জোরে। কিন্তু বিএনপি দল আছে, বিএনপি শক্তিশালী রাজনৈতিক দল আছে। আমরা নিয়মতান্ত্রিক রাজনীতি করতে হবে এবং আমাদের পজিটিভ রাজনীতি দিয়ে আওয়ামী লীগের নেগেটিভ রাজনীতিকে আমরা পরাজিত করবো ইনশাআল্লাহ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। প্রায় জায়গাতেই পুলিশ কোনো মিছিল করতে দেয়নি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট রয়েছে।
বরিশালে বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের উপর ক্ষিপ্ত হয় বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে বিক্ষুব্ধ কর্মীরা পুলিশের দিকে তেড়ে গেলে সিনিয়র নেতারা তাদের নিয়ন্ত্রণ করেন। পরে শান্তিপূর্ণভাবেই সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় বক্তারা 5 জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে বিএনপির ওপর আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। বিকেলে নগরীর দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দিয়ে আবারও প্রমাণ করেছে তারা গণতন্ত্র ও বাক স্বাধীনতায় বিশ্বাস করে না। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শহরের পাওয়ার হাউস রোড থেকে মিছিলটি প্রধান সড়কে এগিয়ে গেলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ করেন তারা। সবাই বক্তারা সারা দেশে দলীয় নেতাকর্মীদের উপর পুলিশের নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানান। এদিকে খাগড়াছড়িতে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা। ঝিনাইদহে জেলা বিএনপি শহরের কেপি বসু সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধায় সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। গাইবান্ধায় জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে আসে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। দুপুরে বগুড়া জেলা বিএনপি নবাববাড়ি সড়কে দলের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সভায় বক্তারা সরকারের স্বৈরাচারী আচরণের তীব্র সমালোচনা করেন। তবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর, সিলেট ও রাজশাহীতে বিএনপির কোনো কর্মসূচি দেখা যায়নি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি হচ্ছে আওয়ামী লীগ বিরোধী সকল সাম্প্রদায়িক শক্তির প্ল্যাটফর্ম। তাই তাদের দুর্বল না ভাবার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার মতে দেশে নতুন করে আর উন্নয়নের দরকার নেই। চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলেই পাল্টে যাবে দেশের চেহারা। এলোমেলো দল নিয়ে আগামী নির্বাচনে যেতে চান না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ঢাকা 12 সংসদীয় এলাকার যৌথ কর্মী সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মিছিলের উত্তেজনায় জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। পরামর্শ দেন 10 জানুয়ারির জনসভা সহ ভবিষ্যতের সব রাজনৈতিক কর্মসূচিতে মানুষের ভোগান্তির কথা বিবেচনার। বলেন, সরকারের উন্নয়ন অর্জন যেন খারাপ আচরণে ম্লান না হয়ে যায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। এখন কিছু না বললেও ভোটের সময় জনগণ ঠিকই জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি। উন্নয়ন অর্জন আর দরকার নেই, যেগুলো চলমান এগুলো শেষ হলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। বিএনপি আওয়ামী লীগ বিরোধী সকল সাম্প্রদায়িক শক্তির প্ল্যাটফর্ম। আন্দোলনে তারা দুর্বল, কিন্তু সমর্থনে তাদেরকে অত দুর্বল ভাবা ঠিক হবে না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, 2008-এর নির্বাচনের মতোই 2019-এও আবারও বিপ্লব হবে। এদিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রমিক লীগের আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপির জন্মই অবৈধ, তাই এই দলের কাছে গণতন্ত্র শেখার কিছু নেই। বিএনপি সবসময় নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির কাছ থেকে গণতন্ত্রের সংজ্ঞা কেউ শুনতে চায় না। অবৈধভাবে ক্ষমতা দখল করে জনগণ এই দল গঠন করেছিলেন, সেই অবৈধ একটি ক্ষমতা দখলকারী প্রতিষ্ঠিত দলের কাছ থেকে বাংলাদেশের মানুষ আর যে গণতন্ত্রের সবক শুনতে চায় না। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের রদবদল হলেও ব্যাংকটির চরিত্রের কোনোই পরিবর্তন হবে না। ব্যাংকটি আগের মতো শতভাগ শরিয়া ভিত্তিতে পরিচালিত হবে বলেছেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান আরাস্তু খান। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ইসলামী ব্যাংকটির আরও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। 1983 সালে প্রতিষ্ঠা পাওয়া দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিতে পরিচালিত হয় অনেক ধর্মপ্রাণ মুসলমানের কাছেই আবেগের। ব্যাংকটির গ্রাহক যেমন বেশি, তেমনি ব্যাংকটির প্রতি বছরে মুনাফাও ঈর্ষণীয়। কিন্তু হঠাৎ করে ব্যাংকটির গুরুত্বপূর্ণ 2 পদে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তন করা হলো। কিন্তু কেন এই পরিবর্তন, আর পরিচালনা পর্ষদের পরিবর্তনে ব্যাংকটির চরিত্রে কোনো পরিবর্তন হবে কিনা, মূলত তা পরিষ্কার করতে পরিচালনা পর্ষদ মুখোমুখি হন সাংবাদিকদের। বেসিক শরিয়া ল দ্যাট হ্যাজ টু বি স্ট্রিক্টলি ফলোড। মানে প্লিজ ডোন্ট থিঙ্ক উই আর ডাইলিউটিং ইট, নো ওয়ে। এই চেঞ্জ আমাদের এটা চেঞ্জ শুধু, আর এই চেঞ্জটা শুধু ম্যানেজমেন্ট চেঞ্জ। ম্যানেজমেন্টের কিছু চেঞ্জ আছে, পেরিফেরি কিছু চেঞ্জ হয়েছে, বাট ইট ইজ নট
there is no fundamental principle কোনো চেঞ্জ নাই। ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ ব্যাংকের বিদ্যমান কর্মকর্তা কর্মচারীর চাকরি নিশ্চয়তা দিলেন। আমরা এসে আপনাদেরকে জানাচ্ছি একজন লোকের চাকরি খাই নাই। জিজ্ঞেস করেন কি যন্ত্রণা আমরা পেয়েছি দলান্ধ কিছু মানুষের কাছ থেকে, কিন্তু একজন লোককে, এই যে আমার সাহস আছে দলহন্দ দলখানা কিছু পিছন দিকে দেখার কিছু মানুষ অনেক যন্ত্রণা দিয়েছে, একজন লোককে আমরা শাস্তি দিই নাই। এখনো যেটা বলতে চাই, আগামী দিনে একজন লক্ষ রাজনৈতিক কারণে চাকরি থেকে সরা হবে না। এদিকে সচিবালয় অনুষ্ঠানে অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে ১ নম্বর ব্যাংক উল্লেখ করে বলেন, এই পরিবর্তনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, বরং ব্যাংকটির জন্য ইতিবাচক হবে। তাদের আরো সমস্যা আগের থেকেও কিছু কিছু ছিল, যে তাদের profits ultimately কোথায় যায়। The MD and chairman have been changed. There is definitely common sense suggests that there will be fairly big changes. জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। সৌদি আরবে ভিসা নিয়ে অবৈধ বাণিজ্যের বিষয়ে লিখিত অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। ফলে রিক্রুটিং এজেন্সিগুলো বাধাহীনভাবে সরকার নির্ধারিত টাকার চেয়ে কয়েক গুণ বেশি আদায় করছে শ্রমিকদের কাছ থেকে। অন্যদিকে বারবার ঘোষণা দিয়েও মালয়েশিয়ার বাজার না খোলার বিষয়ে কোনো কথা বলতে চাননি তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গেল বছরের সফলতা জানাতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সৌদি আরবে কর্মী প্রেরণের জন্য জনপ্রতি অভিবাসন ব্যয় ১,৬৫,০০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাস্তবতা হলো সরকার নির্ধারিত ১,৬৫,০০০ টাকায় কর্মী পাঠাচ্ছে না কোনো রিক্রুটিং এজেন্সি। শ্রমিকদের সৌদি আরব যেতে গুনতে হচ্ছে ৬ থেকে ৭ লাখ টাকা। প্রশ্ন ছিল এ বিষয়ে কি করছে মন্ত্রণালয়। এভিডেন্স না থাকে আপনাকে ধরবো কেমনে? এইরকম এভিডেন্স যদি লিখিত আমরা পাই তাহলে আমি ধরতে পারবো। আপনি লিখিত দেন, আমি ব্যবস্থা নিয়ে দেখেন। অবৈধ ভিসা বাণিজ্যের কথা মন্ত্রী না জানলেও সচিব বললেন দুদেশের অসাধু কয়েক বাংলাদেশি এর সাথে জড়িত। আমাদের এই পাশেও কিছু মিডলম্যান কাজ করে, ওই পাশেও ওই এন্ডেও ডেস্টিনেশন কান্ট্রির তেও কিছু মিডলম্যান, এবং তাদের অধিকাংশই বাংলাদেশি। ডেস্টিনেশন কান্ট্রির যে অথরিটি আছে সেখানে আমরা বিষয়টা স্পেশাল ভাবে তুলেছি। অন্যদিকে বারবার ঘোষণা দিয়েও মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে না। এই বিলম্বের কারণ হিসেবে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বাজার দখলের পায়তারার অভিযোগ রয়েছে, যা গড়িয়েছে আদালত পর্যন্ত। তাহলে মালয়েশিয়ার শ্রমবাজারের ভবিষ্যৎ কি? কোন সিন্ডিকেশন আছে বলে আমরা জানি না। আপনার জানা থাকলে আমাদের লিস্টে দেন। আমাদের তরফ থেকে কোনো ব্যর্থতা নাই, আমরা তৈরি আছি। তাদের সাথে বারবার মিটিং করেছি। এখানে মিটিং করার পরে ওখানে গিয়ে এটা আর কার্যকরী হয় না। কিন্তু এই ব্যাপারে আমরা বেশি কথাও বলতে চাই না, কারণ এটা খুব নাজুক পয়েন্ট। জানানো হয় ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালে ৩৬.৩১% বেশি কর্মী বিদেশ গেছে। আর ২০১৭ সালে নতুন ৮ লাখ কর্মী বিদেশে পাঠানোর আশার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। ৩৮ জন কর্মী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। শীতের মৌসুমে শহরের ধুলাবালি পরিষ্কার না করলে জনস্বাস্থ্য আরো হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ঝুঁকিপূর্ণ এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন তারা ঢাকার চারপাশে থাকা ইটভাটা, গাড়ির কালো ধোঁয়া, শিল্প কারখানার বর্জ্য ও রাস্তা খোঁড়াখুড়ি সহ যত্রতত্র থাকা ডাস্টবিনকে। দূষণের দিক থেকে ঢাকা এখন বিশ্বের অন্যতম অনিরাপদ নগরী। এ তো খালি চোখের দেখা, কিন্তু গবেষণার তথ্য আরো ভয়াবহ। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান নাসার তথ্য বলছে, গেল ৯ বছরে ঢাকার বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মাত্রা বেড়েছে ৭৯%, যা গবেষণা চালানো ১৯৫টি দেশের মধ্যে সবচেয়ে বেশি। যেখানে বাতাসে কার্বনের সহনীয় মাত্রা ২৯০ থেকে ৩০০ ppm, সেখানে ঢাকার বাতাসে ৩৫০। অন্য সময়ের চেয়ে বায়ু দূষণের মাত্রা বেশি দেখা যায় শীত মৌসুমে। এ সময় বাতাসে এমনিতেই জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় প্রকৃতি হয়ে ওঠে শুষ্ক, ফলে আবহাওয়ায় ধুলাবালি বেড়ে যায় অনেক গুণ। তার সাথে রয়েছে কলকারখানা, যানবাহন ও ইটভাটার কালো ধোঁয়া। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ঝাড়ু দিয়ে শহর পরিষ্কার করি, জল দিয়ে নয়। এর ফলে পুরো পাতা, গাছের পাতা পর্যন্ত ধুলো দূষিত থাকে, তার সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। এর ফলশ্রুতিতে আমাদের জনস্বাস্থ্যের হুমকির মতো করে বায়ু দূষণ হচ্ছে, এবং এর ফলে এই শ্বাস প্রবাহজনিত রোগের প্রাদুর্ভাব ব্যাপক হারে এই সময় বেড়ে যায়। দূষণের ভয়ানক চিত্র যেমনি দিন দিন আরো ধূসর হচ্ছে, তেমনি তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণঘাতী নানা রোগবালাই। বায়ু দূষণের ফলে ঢাকাতে প্রতি বছর শুধু ক্রনিক ব্রঙ্কাইটিসে আক্রান্ত হচ্ছেন ৭৪,০০০ মানুষ। আর বিশ্ব ব্যাংকের এক গবেষণা বলছে, বছরে বাংলাদেশে বায়ু দূষণ জনিত রোগে মারা যাচ্ছেন ১৫,০০০ মানুষ।
সবচেয়ে যেটা হচ্ছে দেখা যাচ্ছে শ্বাসযন্ত্রের রোগ, যেগুলো বিশেষ করে যারা আগে থেকে অ্যাজমাতে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ভোগেন বা ব্রঙ্কাইটিস আছে বা কাশির যেগুলো প্রবলেম আগে থেকে আছে, তাদের কিন্তু এই সমস্যাগুলো আসলে বেশি হচ্ছে আসছে। তো ওই ওয়েদারের কারণে যেমন বাড়ছে, আবার বিভিন্ন ভাইরাস জনিত কারণে ওই শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। বিশেষ করে যারা বাচ্চা বা বয়স্ক, তাদের কিন্তু এই প্রবলেমগুলো আসলে বেশি হয়। বিশেষ করে যারা বাইরে একটু ঘোরাফেরা করেন, ধুলাবালিতে কাজ করেন, তাদের সমস্যা কিন্তু আরও বেশি হয়ে যাচ্ছে, প্রায় পাওয়া যাচ্ছে। এদিকে অন্য সময়ের চেয়ে এই শীত মৌসুমে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেড়ে যায় হাসপাতালগুলোতেও। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন গর্ভবতী মা, শিশু ও বয়স্করা। তাই বায়ু দূষণ ও এর ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিলেন বিশেষজ্ঞরা। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি